আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সরকারি সোহরাওয়ার্দী কলেজ পিরোজপুর কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের অনলাইন ক্লাস উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মামুনুর রশিদ, প্রভাষক উদ্ভিদবিদ্যা। আজকে আমি অনার্স তৃতীয় বর্ষের ইকোলজি বিষয়ের উপর ক্লাস নেব। ইকোলজির সিলেবাসের ৩ নম্বর পয়েন্ট ইকোসিস্টেম, definition, structure, components, function and types of ecosystem, habitat and ecological needs, trophic level, trophic structure, energy flow in ecosystem, food chain, food web and ecological pyramids ইত্যাদি অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব। আর এই পয়েন্টের বাদবাকি অংশটুকু আমরা পরের ক্লাসে আলোচনা করব। অর্থাৎ ইকোসিস্টেমের এই ৩ নম্বর পয়েন্টের উপর মোট দুটো ক্লাস হবে, আজকে একটা এবং পরবর্তীতে আরেকটা। আজকের আলোচ্য সূচিতে আছে ইকোসিস্টেমের গঠন, উপাদান, ক্রিয়াকলাপ ও প্রকারভেদ, ইকোলজিক্যাল নিচ, খাদ্য শৃঙ্খল ও খাদ্য জাল, ইকোলজিক্যাল পিরামিড ও শক্তি প্রবাহ। ইকোসিস্টেম এই শব্দটা সর্বপ্রথম ব্যবহার করেন বিজ্ঞানী আর্থার জর্জ ট্যান্সলি 1935 খ্রিস্টাব্দে। ইকোসিস্টেম সম্পর্কে বলতে গেলে প্রথমে যে বিষয়গুলো আলোচনা করা দরকার তা হলো জীব সম্প্রদায় ও তার পরিবেশের মধ্যে রয়েছে নিবিড় সম্পর্ক এবং অবিচ্ছেদ্য সম্পর্ক। জীব ও জড় পরিবেশ পরস্পর নির্ভরশীল এবং আন্তঃক্রিয়াশীল। আবার একটি পরিবেশের জীব সকলও পরস্পর অন্তঃক্রিয়াশীল। সবুজ উদ্ভিদ পরিবেশ থেকে পানি, কার্বন ডাই অক্সাইড ও খনিজ পুষ্টি গ্রহণ করে এবং সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সৌরশক্তিকে শর্করা ও অন্যান্য জৈব যৌগে অন্তর্ভুক্ত করে। অসবুজ উদ্ভিদ এবং প্রাণী এই সবুজ উদ্ভিদ থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে খাদ্য শক্তি গ্রহণ করে শক্তি লাভ করে এবং বৃদ্ধিপ্রাপ্ত হয়। উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহ পচিয়ে বিয়োজক অণুজীব পুষ্টি পদার্থ পুনরায় মাটিতে বা পরিবেশে চক্রাকারে ফিরিয়ে আনতে সহায়তা করে। বাসস্থান বা পরিবেশের জলবায়ু এবং অন্যান্য উপাদান সমূহ জীবের বৃদ্ধি, বিকাশ, জনন, বিস্তার ইত্যাদি নিয়ন্ত্রণ করে। সুতরাং কোনো বাসস্থানের জীব সম্প্রদায় নিজেদের মধ্যে এবং জড় পরিবেশের মধ্যে আন্তঃক্রিয়ার ফলে যে একটা তন্ত্র বা পদ্ধতি গঠে ওঠে তাকেই বলা হয় বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম। তাহলে ইকোসিস্টেমের সংজ্ঞা হিসাবে আমরা বলতে পারি ইকোসিস্টেম হচ্ছে গতিময় পদ্ধতি যা কোনো স্থানের জীব সম্প্রদায় ও জড় পরিবেশের সমন্বয়ে গঠিত মৌলিক কার্যকর একক, যেখানে জীব ও ভৌত পরিবেশের আন্তঃক্রিয়ার ফলে শক্তির একমুখী প্রবাহ ও পুষ্টির চক্রাকার আবর্তন ঘটে। অর্থাৎ ইকোসিস্টেম হলো জীব সম্প্রদায় ও জড় পরিবেশের মধ্যে একটা গতিময় পদ্ধতি যেখানে শক্তির একমুখী প্রবাহ ঘটবে এবং পুষ্টির চক্রাকার আবর্তন ঘটবে। ইকোসিস্টেমের গঠন ও উপাদান। ইকোসিস্টেমের গঠন বলতে বোঝায় এর জীব সম্প্রদায়ের গঠন, পরিমাণ, বিস্তৃতি ইত্যাদি এবং অজৈব পদার্থের পরিমাণ, জলবায়ু প্রভৃতি। আর যে সকল উপাদান একটি ইকোসিস্টেমে বিরাজ করে তাকে ইকোসিস্টেমের গাঠনিক উপাদান বলা হয়। ইকোসিস্টেমের প্রধান গাঠনিক উপাদান হলো দুই প্রকার, একটা হলো জড় উপাদান বা অজীব উপাদান, আর একটা হলো জীব উপাদান। জড় উপাদান, ইকোসিস্টেমের জড় উপাদান হচ্ছে অজৈব পদার্থ, জৈব পদার্থ এবং জলবায়ু। অজৈব পদার্থের মধ্যে কি কি আছে? অজৈব পদার্থের মধ্যে আছে পানি, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন, ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার ইত্যাদি বিভিন্ন রকমের মৌলিক পদার্থ। এগুলো ইকোসিস্টেমের বস্তু চক্রে আবর্তিত হয়। এরপরে আছে জৈব পদার্থ। জৈব পদার্থের মধ্যে আছে শর্করা, লিপিড, প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড, ক্লোরোফিল ইত্যাদি। এরপরে আছে জলবায়ুগত উপাদান, যেমন সূর্যালোক, বাতাস, মাটি, পানি, তাপমাত্রা ইত্যাদি ভৌত উপাদান সমূহ ইকোসিস্টেমকে নিয়ন্ত্রণ করে। জড় উপাদানের পরে আছে জীব উপাদান। জীব উপাদানও তিনটা ভাগে বিভক্ত। উদ্ভিদ, প্রাণী ও অণুজীব সমূহ হলো জীব উপাদান। এর মধ্যে প্রথমেই আছে স্বভোজী বা উৎপাদক। সবুজ উদ্ভিদ,
সবুজী উপাদান। সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণের মাধ্যমে সৌরশক্তিকে রাসায়নিক শক্তি হিসেবে শর্করা ও অন্যান্য যৌগে আবদ্ধ করে বলে এদেরকে উৎপাদক বলা হয়। এরপরে আছে খাদক বা গ্রহণকারী উপাদান। প্রায় সকল প্রাণী এবং যারা অসবুজ উদ্ভিদ আছে তারা এই খাদক উপাদানের মধ্যে পড়ে। এরা সবুজ উদ্ভিদ বা উৎপাদক কর্তৃক সৃষ্ট খাদ্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে খেয়ে বেঁচে থাকে এবং দৈহিক বৃদ্ধি ঘটায়। তো এই খাদকদেরকে আবার দুই ভাগে ভাগ করা যায়, বিশেষ করে খাদ্যের প্রকার ও গ্রহণের ধরনের উপর ভিত্তি করে। একটা হলো তৃণভোজী আর একটা হলো মাংসাশী। তৃণভোজী হলো যারা সবুজ উদ্ভিদকে খেয়ে জীবন ধারণ করে। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি একটা প্রাণী সরাসরি সবুজ উদ্ভিদ খাচ্ছে, এরা হলো তৃণভোজী। আর যারা তৃণভোজীদের যারা ভক্ষণ করে তারা হলো মাংসাশী। এরপরে আছে বিয়োজক বা পরিবর্তনকারী। সাধারণত বিভিন্ন ধরনের পচনকারী ছত্রাক, ব্যাকটেরিয়া, অ্যাক্টিনোমাইসিটিস বিয়োজক উপাদান হিসাবে থাকে। এরা মৃতদেহ ও প্রোটোপ্লাজমের জটিল রাসায়নিক বস্তু এনজাইমের সহায়তায় ভেঙে সরল বস্তুতে পরিণত করে প্রয়োজনীয় শক্তি ও পুষ্টি আহরণ করে। এই মোটামুটি ইকোসিস্টেমের উপাদান, জড় উপাদান এবং জীব উপাদান। ইকোসিস্টেমের ক্রিয়াকলাপ বা ফাংশন। প্রকৃতিতে ইকোসিস্টেম যে প্রক্রিয়ায় কাজ করে বা কার্যকর হয় তাকে ইকোসিস্টেমের ক্রিয়াকলাপ বলে। পরিচালনার দিক থেকে ইকোসিস্টেমের জীব ও জড় উপাদান সমূহ পরস্পর অবিচ্ছেদ্যভাবে জড়িত, একটিকে অপরটি থেকে পৃথক করা কঠিন। সবুজ উদ্ভিদ বা উৎপাদক সালোকসংশ্লেষণ প্রক্রিয়া সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে, শর্করা, প্রোটিন, লিপিড ইত্যাদি জৈব যৌগে আবদ্ধ সঞ্চিত করে। প্রাণী আর অসবুজ উদ্ভিদ খাদ্য হিসাবে ওই সমস্ত জৈব যৌগ গ্রহণ করে ও বৃদ্ধিপ্রাপ্ত হয়। সবুজ উদ্ভিদ অর্থাৎ উৎপাদক থেকে শক্তি ও পুষ্টি এ সকল গ্রহণকারী দেহে সঞ্চিত হয় বলে এদেরকে সেকেন্ডারি উৎপাদকও বলা হয়। সবুজ উদ্ভিদ মাটি ও বায়ু থেকে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস ইত্যাদি মৌলিক পুষ্টি পদার্থ গ্রহণ করে যা জটিল জৈব যৌগ সৃষ্টিতে সহায়তা করে। এই মৌলিক পুষ্টি পদার্থগুলো চক্রাকারে মাটি থেকে পর্যায়ক্রমে উৎপাদক, গ্রহণকারী ও বিয়োজক হয় পুনরায় মাটিতে ফিরে আসে। অর্থাৎ এখানে এই পুষ্টি উপাদানের বস্তু চক্রাকারে চলে, কিন্তু সৌরশক্তি একমুখীভাবে বা অচক্রাকারে যথাক্রমে উৎপাদক ও গ্রহণকারী হয় বিয়োজকে পৌঁছে। একে শক্তি প্রবাহ বলে। ইকোসিস্টেমে আবদ্ধ শক্তি একমুখীভাবে সঞ্চয়, ব্যবহার, স্থানান্তর হয়, কিন্তু চক্রাকারে উৎপাদকে ফিরে আসে না। অর্থাৎ শক্তির এই প্রবাহে বিভিন্ন সময় বিভিন্ন ধাপে বা খাদ্য স্তরে অনেক শক্তির অপচয় হয় এবং তাপ শক্তি হিসাবে অনেক শক্তি বেরিয়ে যায়। বস্তুর এই চক্রাকার আবর্তন শক্তি প্রবাহ পরিবেশের ভৌত রাসায়নিক বস্তুর পারস্পরিক ক্রিয়া এবং জীব সম্প্রদায় মিলে ইকোসিস্টেমের হৃৎপিণ্ড হিসাবে কাজ করে। তাহলে ইকোসিস্টেমের ক্রিয়াকলাপে আমরা দেখি যে বস্তুর চক্রাকার আবর্তন ঘটে এবং শক্তির একমুখী প্রবাহ চলে। ইকোসিস্টেমের পুষ্টি স্তর ও পুষ্টি কাঠামো, ট্রফিক লেভেল ও ট্রফিক স্ট্রাকচার। গ্রিক ট্রফি মানে হলো নারিশমেন্ট অর্থাৎ পুষ্টি। সবুজী বা উৎপাদক থেকে বিভিন্ন জীবের মধ্য দিয়ে খাদ্য শক্তির একদিকে প্রবাহকে খাদ্য শৃঙ্খল বা ফুড চেইন বলে, আর ফুড চেইনের প্রতিটি ধাপ বা স্তরকে পুষ্টি স্তর বা ট্রফিক লেভেল বলে। এখানে একটা জলজ ইকোসিস্টেমের ফুড চেইন দেখানো হয়েছে। প্রথমে আছে ডায়াটম যারা উৎপাদক, এরপরে আছে জুওপ্লাঙ্কটন, ডায়াটম খেয়ে যারা জীবন ধারণ করে, প্রথম খাদক। এরপরে জুওপ্লাঙ্কটনকে যারা খায় তারা হলো ছোট মাছ, দ্বিতীয় খাদক, মাঝারি মাছ তৃতীয় খাদক, বড় মাছ চতুর্থ খাদক। তো এক্ষেত্রে এই উৎপাদক, প্রথম খাদক, দ্বিতীয় খাদক, এই এক একটা হলো পুষ্টি স্তর। যেমন এটা হলো পুষ্টি স্তর 1, ট্রফিক লেভেল 1। এই স্তরে সাধারণত সবুজ উদ্ভিদ বা উৎপাদক অবস্থান করে এবং এরা সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় সৌরশক্তিকে জৈব যৌগে অর্থাৎ শর্করা খাদ্যে আবদ্ধ করে। এরপরে আছে ট্রফিক লেভেল 2 বা পুষ্টি স্তর 2। এই স্তরে প্রধানত তৃণভোজীরা অবস্থান করে।
এরপরে ট্রফিক লেভেল 3, এই স্তরে মাংসাশী প্রাণীরা অবস্থান করে যারা তৃণভোজীদের ভক্ষণ করে। এরপরে স্তরে প্রাণীরা তৃতীয় পুষ্টি স্তরের প্রাণীদেরকে ভক্ষণ করে। এইভাবে আরো পুষ্টি স্তর থাকতে পারে। এখানে এই উৎপাদক, প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার, টারশিয়ারি কনজিউমার, এই এক একটা যে পুষ্টি স্তর, এটা এই এক একটা পুষ্টি স্তর বা ট্রফিক লেভেল। শক্তি প্রবাহ বা এনার্জি ফ্লো। ইকোসিস্টেমের শক্তির মূল উৎস হলো সূর্য। ইকোসিস্টেমের বিভিন্ন খাদ্য স্তরের জীবের মধ্য দিয়ে শক্তির একমুখী চলন বা স্থানান্তরকে শক্তি প্রবাহ বলে। অর্থাৎ শক্তি এখানে চক্রাকারে আবর্তিত হবে না, একমুখীভাবে স্থানান্তরিত হবে। সবুজ উদ্ভিদ বা উৎপাদকের উপর পতিত সূর্যালোকের প্রায় 99% শক্তির প্রতিফলন ও তাপ শক্তিতে রূপান্তর ঘটে এবং অতি সামান্য অংশ, গড়ে প্রায় 1% সৌরশক্তি সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় রাসায়নিক শক্তি হিসাবে যৌগে বা শর্করা জাতীয় খাদ্যে আবদ্ধ হয়। ইকোসিস্টেমের বিভিন্ন স্তরে পরভোজী জীবের দেহে উৎপাদকে সঞ্চিত খাদ্য শক্তি পর্যায়ক্রমে স্থানান্তরিত বা প্রবাহিত হয়। অর্থাৎ উৎপাদক ট্রফিক লেভেল 1 থেকে খাদ্য শক্তি প্রথমে তৃণভোজী বা ট্রফিক লেভেল 2 এ স্থানান্তরিত হয় এবং তৃণভোজী থেকে পর্যায়ক্রমে মাংসাশীর বিভিন্ন ট্রফিক লেভেল T3, T4 ইত্যাদি হয়ে বিয়োজকে স্থানান্তরিত হয়। একটি পুষ্টি স্তরের জীব থেকে খাদ্য শক্তি যখন অন্য পুষ্টি স্তরের জীবে স্থানান্তর হয় তখন প্রচুর পরিমাণ শক্তি পরিবেশে মুক্ত হয় বা হারিয়ে যায়। এ সম্পর্কে বিজ্ঞানী লিন্ডম্যান এর একটা সূত্র আছে যেটাকে 10% সূত্র বলা হয়। তার মতে এক খাদ্য স্তর থেকে পরবর্তী খাদ্য স্তরে শক্তি স্থানান্তরের সময় প্রায় 90% শক্তি অপচয় হয় বা হারিয়ে যায় এবং মাত্র 10% শক্তি পরবর্তী শক্তি স্তরে গমন করে। অর্থাৎ একটা হরিণ যদি 100 কেজি ঘাস খায় তাহলে তার দেহ গঠনে মাংস হবে 10 কেজি, আর 10 কেজি হরিণের মাংস বাঘের দেহে 1 কেজি মাংস গঠন করে। অর্থাৎ এটাকে 10% সূত্র হিসাবে বলা হয়। এভাবে শক্তির একমুখী প্রবাহ ঘটে। এলো বিজ্ঞানী লিন্ডম্যান শক্তি প্রবাহ। এখানে দেখানো হয়েছে যে ইকোসিস্টেমের যাবতীয় শক্তির মূল উৎস হলো এই সূর্য। সূর্য থেকে যে শক্তি আপতিত হয় সবুজ উদ্ভিদ কর্তৃক সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় আপতিত এই শক্তির মাত্র 1% ব্যবহৃত হয় সালোকসংশ্লেষণের মাধ্যমে শর্করা জাতীয় খাদ্যে পরিণত হয়। এখানে যদি 10,000 কিলো ক্যালোরি শক্তি আবদ্ধ হয় তাহলে পরবর্তী পুষ্টি স্তরে 1000 কিলো ক্যালোরি অর্থাৎ 10% শক্তি স্থানান্তরিত হবে, বাকি 90% এখানে অপচয় হবে। এইভাবে প্রতি স্তরে 10% করে সামনে অগ্রসর হবে এবং 90% করে শক্তির অপচয় হবে এবং শেষ পর্যায়ে যে শক্তি আসে সেই শক্তি আর কখনো এই সৌরশক্তি বা সূর্যে ফেরত যায় না। এই জন্য এটাকে বলা হয়েছে শক্তির প্রবাহ হলো একমুখী। এটা তাপগতিবিদ্যার সূত্র মেনে চলে। পরে আছে খাদ্য শৃঙ্খল বা ফুড চেইন। ইকোসিস্টেমে সবুজ উদ্ভিদ বা উৎপাদক সালোক সংশ্লেষণের মাধ্যমে নিজের খাদ্য নিজেরা তৈরি করে এবং সৌরশক্তিকে জৈব যৌগে বিশেষ করে শর্করায় আবদ্ধ করে। এই খাদ্য ও শক্তি ধাপে ধাপে বিভিন্ন স্তরে খাদকের মধ্য দিয়ে স্থানান্তরিত হয়। ইকোসিস্টেমের উৎপাদক থেকে খাদ্য শক্তি তৃণভোজী এবং মাংসাশী ইত্যাদি বিভিন্ন খাদ্য স্তরের মধ্য দিয়ে পর্যায়ক্রমে একমুখী চলনকে খাদ্য শৃঙ্খল বা ফুড চেইন বলা হয়। এখানে এই স্বভোজী উদ্ভিদ উৎপাদক, এখান থেকে খাদ্য শক্তি পরবর্তীতে তৃণভোজীতে যাবে, তৃণভোজী থেকে মাংসাশী 1, মাংসাশী 2 এইভাবে যাবে। এইটা হলো ফুড চেইন। ফুড চেইনটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটাকে বলা হয়েছে গ্রেজিং ফুড চেইন আর একটা হয়েছে ডেট্রিটাস ফুড চেইন। গ্রেজিং ফুড চেইন কি? যে ফুড চেইনে সবুজ উদ্ভিদ বা উৎপাদক প্রথমে থাকবে। সাধারণত সবুজ উদ্ভিদ বা উৎপাদককে ভক্ষণ করে যেসব প্রাণী জীবন ধারণ করে তাদেরকে চরণশীল বা গ্রেজার বলে। অর্থাৎ এই গ্রেজার থেকে ফুড চেইনের শুরু হয়। তৃণভোজীরা সবুজ উদ্ভিদ খেয়ে জীবন ধারণ করে এবং তৃণভোজীদেরকে মাংসাশীরা খাদ্য হিসাবে গ্রহণ করে। এখানে একটা জলাশয়ের গ্রেজিং ফুড চেইন দেখানো হয়েছে, যে ফাইটোপ্লাঙ্কটন, তারপরে কীটপতঙ্গ, ছোট মাছ, মাঝারি মাছ, বড় মাছ। আবার স্থলজ গ্রেজিং ফুড চেইনের মধ্যে আছে ঘাস, ফড়িং, ব্যাঙ, সাপ, বাজ পাখি ইত্যাদি। অর্থাৎ
সবুজ উদ্ভিদ উৎপাদক থেকে এই ফুড চেইনের শুরু হবে। আর একটা ফুড চেইন হলো ডেট্রিটাস ফুড চেইন। ডেট্রিটাস জিনিসটা কি? ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি অণুজীব কর্তৃক জীবের মৃতদেহ, রেশন পদার্থ ইত্যাদি পচনের ফলে সৃষ্ট পদার্থকে ডেট্রিটাস বলা হয়। এরূপ পচনশীল জৈব পদার্থে বা ডেট্রিটাসে কিছু জটিল খাদ্যবস্তু অবশিষ্ট থাকে। বিয়োজক বা এরূপ ডেট্রিটাস ভক্ষণকারী জীবকে ময়লাভোগ বা ডেট্রিভোর বলা হয়। পচনশীল মৃত জীবদেহ বা বর্জ্য পদার্থ অর্থাৎ ডেট্রিটাস থেকে যে ফুড চেইনের শুরু হয় তাকে ডেট্রিটাস ফুড চেইন বলা হয়। এই রকমের একটা ডেট্রিটাস ফুড চেইনের মধ্যে এখানে দেখানো হয়েছে যে পচনশীল মৃত জৈব পদার্থ, মৃত জীবদেহ বা বর্জ্য পদার্থ ডেট্রিটাস, এখান থেকে খাদ্য গ্রহণ করে বিয়োজক ও ডেট্রিভোর। সেই বিয়োজক বা ডেট্রিভোরদের আবার খায় ক্ষুদ্র মাংসাশীরা, পরবর্তীতে বড় মাংসাশীরা। এটা হলো ডেট্রিটাস ফুড চেইন। খাদ্য জাল। প্রকৃতিতে অসংখ্য ফুড চেইন বিরাজ করে। এরকমের বিভিন্ন রকমের ফুড চেইন একসাথে যুক্ত হয় এই ফুড ওয়েব বা খাদ্য জাল তৈরি করে। যেমন এই উৎপাদক ঘাস থেকে পুষ্টি সংগ্রহ করে ঘাস ফড়িং, ঘাস ফড়িংকে আবার খায় ইঁদুর, ইঁদুরকে খায় সাপ, সাপকে খায় আবার বাজ পাখি। অথবা এটা অন্যভাবেও যেতে পারে যে উৎপাদক থেকে গ্রাস হোপার, ঘাস ফড়িং, ঘাস ফড়িং থেকে ব্যাং, ব্যাং থেকে বাজ পাখি। অর্থাৎ এরকমের অসংখ্য ফুড চেইন পরস্পর যুক্ত হয় যে জটিল গঠন তৈরি করে, এটাই হলো খাদ্য জাল বা ফুড ওয়েব। ইকোলজিক্যাল পিরামিড। চার্লস এলটন 1927 খ্রিস্টাব্দে প্রথম ইকোলজিক্যাল পিরামিডের ধারণা প্রদান করেন। বিভিন্ন ইকোসিস্টেমের খাদ্য শৃঙ্খলের বিন্যাস সম্পর্কিত পিরামিড আকৃতির নকশাকে ইকোলজিক্যাল পিরামিড বলে। আর আবার খেয়াল করো, বিভিন্ন ইকোসিস্টেমের খাদ্য শৃঙ্খলের বিন্যাস সম্পর্কিত পিরামিড আকৃতির নকশাকে ইকোলজিক্যাল পিরামিড বলে। ইকোলজিক্যাল পিরামিড সাধারণত 3 প্রকারের হয়ে থাকে: সংখ্যার পিরামিড, বায়োমাস বা জীবভরের পিরামিড এবং শক্তির পিরামিড। প্রথমে দেখো সংখ্যার পিরামিড। এক্ষেত্রে এই পিরামিডের ভূমিতে অবস্থান করে উৎপাদক। উৎপাদকের যে সংখ্যা, সেই সংখ্যা সবচেয়ে বেশি থাকে। এই উৎপাদকের উপর নির্ভরশীল যে ট্রফিক লেভেল আছে অর্থাৎ তৃণভোজী, এদের সংখ্যা উৎপাদকের তুলনায় কম থাকে। এভাবে ট্রফিক লেভেল উপরের দিকে যত যাবে তত এই নির্ভরশীল জীবের সংখ্যা আস্তে আস্তে কমতে থাকবে। এভাবে যে পিরামিড আকৃতির গঠন তৈরি হয় এটাকে বলা হয় সংখ্যার পিরামিড। অর্থাৎ উৎপাদকের সংখ্যা থাকে বেশি, তারপরে যত ট্রফিক লেভেল উপরের দিকে যাবে তত জীবের সংখ্যা আস্তে আস্তে কমতে থাকে। এরপরে আছে বায়োমাসের পিরামিড। এক্ষেত্রে বায়োমাস মানে হলো জীবভর। মনে করো একটা অরণ্য বা জঙ্গলে যত উৎপাদক বা সবুজ উদ্ভিদ আছে তাদের মোট ওজন হলো তাদের বায়োমাস। অর্থাৎ এই ট্রফিক লেভেলের বায়োমাস অর্থাৎ উৎপাদকের বায়োমাস হলো সবচেয়ে বেশি। এই উৎপাদকের উপর নির্ভরশীল যে ট্রফিক লেভেল আছে এই স্তরের জীবদের বায়োমাস এই উৎপাদকের তুলনায় কম। এভাবে যত উপরের দিকে ট্রফিক লেভেল যাবে তত বায়োমাস আস্তে আস্তে কমতে থাকবে। যদি উপরের দিকের জীবের একক আয়তন হিসাবে বড় হয়, কিন্তু টোটাল জীব এই লেভেলের সমস্ত জীবের বায়োমাস সে তুলনায় কম। অর্থাৎ উৎপাদকের বায়োমাস সবচেয়ে বেশি এবং সর্বোচ্চ স্তরের ট্রফিক লেভেলের বায়োমাস কম থাকে। এরপরে আছে শক্তির পিরামিড। এক্ষেত্রে ভূমিতে উৎপাদকেরা অবস্থান করে, সূর্যালোক থেকে যে শক্তি শোষণ করে, অর্থাৎ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে আবদ্ধ করে, সেই শক্তির পরিমাণ সবচেয়ে বেশি এবং পরবর্তী পুষ্টি স্তরে শক্তির পরিমাণ কম। আমরা এর আগে খেয়াল করছি যে লিন্ডম্যানের 10% সূত্র, অর্থাৎ এক পুষ্টি স্তর থেকে আরেক পুষ্টি স্তরে শক্তি স্থানান্তরের সময় অনেক শক্তির অপচয়, অর্থাৎ 90% শক্তিরই অপচয় হয়। এই কারণে দেখা যায় যে যত উপরের দিকে পুষ্টি স্তরে বা খাদ্য স্তরে ট্রফিক লেভেলে শক্তির পরিমাণ কমতে থাকবে। এভাবে যে পিরামিড আকৃতি গঠন তৈরি হয় এটা হলো শক্তির পিরামিড। ইকোসিস্টেমের প্রকার।
ইকোসিস্টেম সমূহকে দুটি প্রধান গ্রুপে ভাগ করা যায়, একটা হলো প্রাকৃতিক ইকোসিস্টেম আর একটা হলো কৃত্রিম ইকোসিস্টেম। প্রাকৃতিক ইকোসিস্টেমকে আবার দুই ভাগে ভাগ করা হয়, স্থলভাগের ইকোসিস্টেম যেমন তৃণভূমি, বনাঞ্চল, মরুঅঞ্চল ইত্যাদি, এবং জলভাগের ইকোসিস্টেম। জলভাগের ইকোসিস্টেমকে আবার তিন ভাগে ভাগ করা যায়, মিঠা পানির ইকোসিস্টেম যেমন পুকুর, ডোবা, হ্রদ, নদী। ব্রাকিশ পানি, এটা সাধারণত মোহনায় দেখা যায়, এই মোহনার ইকোসিস্টেম। এরপরে আছে লোনা পানির ইকোসিস্টেম, সাগর, মহাসাগরের ইত্যাদির ইকোসিস্টেম। আর কৃত্রিম ইকোসিস্টেম, এই ইকোসিস্টেম মানুষের হস্তক্ষেপে পরিচালিত হয়, যেমন শস্যক্ষেত্র, ফুলের বাগান, ফলের বাগান, মৎস্য চাষের পুকুর ইত্যাদি। আবাসস্থল বা হ্যাবিটেট, জীবের প্রাকৃতিক বা স্বাভাবিক বাসস্থানকে নিবাস বা হ্যাবিটেট বলে। একটি প্রজাতি যে স্থানে জন্মে ও বৃদ্ধি পায় সেটি এর নিবাস, যেমন সুন্দরবনে সুন্দরী, গেওয়া পশুর ইত্যাদি উদ্ভিদের নিবাস। পৃথিবীর জীবসমূহের নিবাসকে প্রধানত দুটি প্রধান ভাগে ভাগ করা যায়, একটা হলো স্থল নিবাস, টেরেস্টেরিয়াল হ্যাবিটেট, আর একটা হলো পানি নিবাস বা অ্যাকোয়াটিক হ্যাবিটেট। স্থল নিবাস যেমন সমভূমি, পার্বত্য অঞ্চল, মরু অঞ্চল, তুন্দ্রা অঞ্চল। আর পানি নিবাস হলো মিঠা পানির নিবাস, ব্রাকিশ পানির নিবাস, লোনা পানির নিবাস ইত্যাদি। ইকোলজিক্যাল নিচ, নিচ শব্দটি প্রথম জোসেফ গ্রিনেল ব্যবহার করেন। তিনি নিচ শব্দটা মূলত ক্ষুদ্র নিবাস বা মাইক্রো হ্যাবিটেট এর ক্ষেত্রে ব্যবহার করেন। পরবর্তীতে এই নিচ এর ব্যাখ্যা দিয়েছেন অন্যভাবে চার্লস এলটন। তার মতে নিচ বলতে কমিউনিটিতে একটি জীবের কার্যগত অবস্থান বোঝায়। পরবর্তীতে হ্যাসিনসন এটার ব্যাখ্যা আরো ভিন্নভাবে দিয়েছেন। নিচ হচ্ছে একটি বহুমুখী স্থান বা হাইপার ভলিউম, যার মধ্যে পরিবেশ একটি জীবকে বা প্রজাতিকে অনির্দিষ্টকালের জন্য বেঁচে থাকার নিশ্চয়তা দেয়। অডাম এবং ব্যারেট এর মতে নিচ হচ্ছে একটি জীব সম্প্রদায়ের বা ইকোসিস্টেমের অন্তর্গত একটি প্রজাতির কার্যকরী ভূমিকা। নিবাস বলতে একটি জীবের বাসস্থানকে বোঝায়, কিন্তু ইকোলজিক্যাল নিচ বলতে কেবল বাসস্থানকে বোঝায় না, এর পুষ্টি স্তর, কার্যকলাপ এবং পরিবেশগত অবস্থানকেও বোঝায়। নিবাস হচ্ছে জীবের ঠিকানা, আর নিচ হচ্ছে জীবের যাবতীয় কার্যকলাপ এবং সম্প্রদায়ের মধ্যে নির্বিঘ্নে বেঁচে থাকার জন্য একটি কার্যকরী ভূমিকা। তো আজকের আলোচনা এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।